প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবিএম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আবারও আলোচনা করব বিগত বিভিন্ন চক্রের পরীক্ষায় আসা শতকরা সম্পর্কিত যে গাণিতিক সমস্যা, সেসব সমস্যা নিয়ে। আমি পূর্বে 3টে ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে শতকরা কী, কীভাবে নির্ণয় করতে হয় এবং বিগত বিভিন্ন পরীক্ষায় আসা শতকরা সম্পর্কিত বিভিন্ন অঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। আমি আজকে একটু ভিন্ন ধরনের, কী ধরনের হতে পারে শতকরা সম্পর্কিত গাণিতিক সমস্যা যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেসব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম একটি কোশ্চেন দেখা যাক। এখানে কি বলছে, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 18% ছেলেকে এবং অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? অতএব আমরা যদি ধরি এখানে, অর্থাৎ এখানে ধরি হচ্ছে কি মিস্টার রেজার মোট সম্পদ হচ্ছে, সম্পদের আমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছি, ঠিক আছে? এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে তার মোট সম্পদ, অর্থাৎ 100% সম্পদ এটা, ঠিক আছে? তার মধ্যে সে কী করে 12% ধরলাম, এটা 12% দিল কাকে? স্ত্রীকে। স্ত্রীকে, ঠিক আছে? তার সম্পদের, টোটাল সম্পদের 12% দিল স্ত্রীকে এবং ধরি 58%, ঠিক আছে? ধরলাম 58%। এই 58 ধরলাম এটা হচ্ছে কি, এই অংশটা 58%। এই 58% দিল কি? ছেলেকে। 12% দিল স্ত্রীকে, 58% ছেলেকে। তাহলে কি, এই যে বাকি যে অংশটা, এটা দিল কাকে? অবশিষ্ট। এই অবশিষ্ট এটা দিল কাকে? মেয়েকে। মেয়েকে দিল, হ্যাঁ, এই যে অবশিষ্ট সম্পদ। তাহলে এখানে দেখেন তো, তাহলে এই যে 100% অর্থাৎ কি, টোটাল সম্পত্তির মধ্যে 12% দিল স্ত্রীকে, 58% দিল ছেলেকে, অবশিষ্ট দিল কাকে? মেয়েকে। এই অবশিষ্টের দাম কত বা অবশিষ্ট সম্পদের পরিমাণ কত? অবশিষ্ট সম্পদের পরিমাণ হচ্ছে কত? 7,20,000, তাই না? এই অংশটা। তাহলে এখন বলছে টোটালটা কত, অর্থাৎ টোটাল সম্পদের মূল্য কত? তাহলে আমরা দেখেন, এখানে কিন্তু টাকায় দেওয়া রয়েছে, তাই না? এখানে পার্সেন্টেজ আকারে, এখানে টাকায় দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে নির্ণয় করি, এই যে মেয়েকে দিল যে অবশিষ্ট, যে স্ত্রীকে এবং ছেলেকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পদ কতটুকু? তাহলে কি আমরা কি টোটালটাই তো ধরেছি কি 100% না? তাহলে আমরা এই টোটালটা থেকে 12% প্লাস কি 58%, এই 100% থেকে 12%, 58% কি বিয়োগ করলে কি আমরা এই অবশিষ্টটুকু পাবো না? পার্সেন্ট আমি লিখতেছি না, ঠিক আছে? 8 2 0 হাতে 1 6 6 কে 7, তার মানে কি কত হচ্ছে? 30%, তাই না? তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কত? 30%। আর এই 30%-এর মূল্য হচ্ছে কত? 7,20,000, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা তো কি 100% মূল্য কতটা সেটা নির্ণয় করবো, 100% সম্পদ। তাহলে কি এখানে আমরা পাচ্ছি কত? 30% সমান কত পাচ্ছি? 7,20,000 টাকা। তাহলে 1% কী হবে? কম হবে না? কম হবে। কম হলে কী হয়? বুকিং নিয়মে এটা কী ভাগ হয়ে যায়। তাহলে 100% সমান 100% কী হবে? অবশ্যই 100%-এর মূল্যটা কি বেশি হবে, তাহলে 100 কী হবে? গুণ হবে 30, তাই না? এখানে আমরা কী করি, 1 0 0 কেটে যায়, 3। এটা যদি আমরা ভাগ করি, 3 3 দুগুণে 6, এখানে তাহলে 1, এখানে 2, 12, 3 4 12, আর কটা 0? 1 0 2 1 2 3 4, 4টা 0, 4টা 0, তাই না? তাহলে এখানে পাচ্ছি, এখানে হচ্ছে কত থাকতেছে? এখানে 2 2 4, 4টা 0, আর এখানে আছে কত? 10। তার মানে হচ্ছে কি 2 4, এখানে 4টা 5টা 0, তাই না?
5টা শূন্য, এটা হচ্ছে কি টোটাল টাকা, তার মানে কি 24 লক্ষ। তাহলে কি এই যে টোটাল, অর্থাৎ এই যে 100% সম্পদের মূল্য কত টাকা? 24 লক্ষ টাকা। ঠিক আছে, 24 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি যে কি লিখতে পারি, যে সম্পদের মোট মূল্য কত? 24 লক্ষ টাকা। আচ্ছা, ঠিক আছে, অঙ্কটাতে কোনো সমস্যা আছে? আমি যে অঙ্কগুলো করাই সেই অঙ্কগুলোতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি পরে আরেকটা অঙ্ক দেখি কি বলছে, যে একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয় মূল্য কত? 19,400 টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে? কি বলছে? 12% কর দিতে হয়। ঠিক আছে, এখন বলছে যদি টেলিভিশনের বিক্রয় মূল্য কত হয়? 19,400 টাকা হয়, তাহলে তাকে কত কর দিতে হবে? এখানে তো বলাই রয়েছে, তাই না? কি বলা রয়েছে? আমরা জানি কি যে 12% মানে কি 100তে দিতে হয় 12 টাকা। ঠিক আছে, 100তে 12 টাকা দিতে হয়, এই জন্য এটা কি বলছে? 12%। তাহলে এখানে টোটাল টাকা রয়েছে কত? 19,400। 19,400 এর 12%, যেহেতু তাকে বিক্রয় মূল্যের উপর 12% করে দিতে হয়, আর এখানে বিক্রয় মূল্য যেহেতু কত রয়েছে? 19,400, তাহলে এই টাকাটার উপর তাকে 12%, তার মানে এই 12% হারে কি কর দিতে হবে। তাহলে এই টাকার 12% কত টাকা? এটা আমরা টাকাটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে যে 19,400 এর 12% নির্ণয় করতে হবে, 12% হারে যেহেতু কর দিতে হবে, তাহলে আমরা এটা সমান কি লিখতে হবে? 19,400 সমান 12% গুণে কি 1/100, তাই না? 0,0,0,0 কাটা, তাহলে এখান থেকে 194, 12 গুণ করে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 8 হাতে গেলে 1, 2 একে 2, 3, 4 একে 4, 9 একে 9, 1, তাহলে এখানে 8, 8 4 12, 2 হাতে গেলে 1, 10 3 18, 3 হাতে গেলে এত, তার মানে হচ্ছে কি 2,328 টাকা। ঠিক আছে, অতএব যদি 12% হারে কর দিতে হয়, তাহলে এত টাকার উপর কর হচ্ছে কি এত, এর এত পার্সেন্ট, এত টাকার কর মানে কি, এত টাকার উপর মানে কি কত হচ্ছে, যে এত এর 12% কি কর হবে, এত এর 12%। ঠিক আছে, এত এর 12%কে আমরা এই যে নির্ণয় করলাম, কত টাকা? এত টাকা। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। আরেকটা কথা বলি, এই অঙ্কটাকে আমরা এভাবে নির্ণয় করতে পারি, তাই না? কীভাবে? যে 12% দিতে হয় কর, তার মানে কি 100 টাকায় দিতে হবে কত টাকা? 12 টাকা। তাহলে 1 টাকায় দিতে হবে কত? 12/100 টাকা। তাহলে কত? 19,400 টাকায় দিতে হবে কত? 12 গুণন 19,400 ডিভাইডেড 100, অর্থাৎ 2,328, তাই না? এটা গুণ করলে হয় এটা, এই টাকা। ঠিক আছে, আমরা ওয়ার্কিং নিয়মেও করতে পারি। আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি। এখানে বলছে কি 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করে। এখানে টোটাল ছাত্র কত? টোটাল ছাত্র হচ্ছে 60 জন। ঠিক আছে, এখন 60 জনের মধ্যে কি বলছে? 42 জন ফেল করে, তার মানে কি এই অংশটা ধরলাম 42 জন। ঠিক আছে, 42 জন, অর্থাৎ 60 জনের মধ্যে এই যে 42 জন কী করে? ফেল করে। তাহলে পাশ করে কতজন? তাহলে 60 থেকে 42 বাদ দিলে কত হয়? 2 আছে 2 নাগাল কত? 8, দেখলো 1, 5 আছে 6 নাগাল 1, তার মানে কি এই যে 18 জন, এই যে টোটাল হচ্ছে কি 60 জন, 60 জনের মধ্যে 42 জন হচ্ছে কি, এই যে 42% হচ্ছে, সরি 42 জন হচ্ছে কি ফেল, 18 জন কি পাস। তাহলে বলছে পাশের হার কত, অর্থাৎ 100তে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা আমরা যদি টোটালটাকে আমরা 100% ধরি, তাহলে 100% অর্থাৎ 100%, অর্থাৎ এখানে এখানে আসলে 60 জনের মধ্যে এগুলো 42 জন ফেল, 18 জন কি পাস। ঠিক আছে, তাহলে শতকরা বলতে কি 100 জনের মধ্যে তাহলে কতগুলো পাস করবে এটা নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, যে আমরা দেখছি কি যে 60 জনের মধ্যে
60 জনের মধ্যে পাস হচ্ছে কত? 12 জন, তাই না? তাহলে একজনের মধ্যে পাস হবে কত? কম হবে, তাই না? এখন এই যে 100 জন, শতকরা মানে কি 100, আমি তো জানি। তাহলে এই 100 জনের মধ্যে পাস হবে কতজন? 100 জনের মধ্যে কিন্তু নির্ণয় করতে বলছে। 0, 6 দুগুণে 12, 10 দুগুণে কি 20। তার মানে কি এখানে হচ্ছে আচ্ছা একটু সরি, এখানে কি বলছে যে 60 জনের মধ্যে পাস করছে কি 12 তো না, 18 জন, তাই না? 18 জন পাস করছে। তাহলে একজনের মধ্যে কি 18/60, তাহলে 100 জনের মধ্যে কি 18 × 100 / 60, ওদের 0 0 কেটে গেল 6, 3 6 18, তার মানে কি 30%। তাই তো বলি যে অ্যান্সার মিলতেছে না কেন। এখানে 30%, ঠিক আছে? এখানে হচ্ছে 30% পাস করছে, ঠিক আছে? আমরা যদি শর্টকাটে করতে চাই, ঠিক আছে, শর্টকাটে করতে গেলে করতে হবে কি 60 জনের মধ্যে কত 42 জন ফেল, তার মানে পাস হচ্ছে 18। তার মানে এখানে দেখাইতে হবে শতকরা যখন পাসটা দেখাইতে হবে, ঠিক আছে? এই যত পাস তার সাথে কি 100 গুণ আর হচ্ছে কি টোটাল ছাত্র সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট এখানে হচ্ছে কি পাশের হার, ঠিক আছে? পাশের হার হচ্ছে এটা। তখন কি টোটাল হচ্ছে 42 জন ছাত্র। হ্যাঁ, 42 জন কি 42 জন ছাত্রের মধ্যে 60 জন ছাত্রের মধ্যে কি 42 জন হচ্ছে ফেল, তার মানে কি পাস হচ্ছে 18 জন। যখন শতকরায় নির্ণয় করতে হবে শর্টকাটে, তখন যেটা নির্ণয় করতে বলবে সেটার সাথে কি 100 গুণ ডিভাইডেড টোটাল ছাত্র সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো ম্যাথামেটিক্স নিয়ে যদি সমস্যায় পড়েন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের পাশেই আছি। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে আপনাদের ভালো একটা প্রিপারেশন হবে এবং ভালো একটা জব পেতে আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।